প্রিয় পাঠক, গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম শঙ্খমালা। লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা শুনতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শুরু করছি গল্প শঙ্খমালা। অনেক রাতে খেতে বসেছি। মা ধরা গলায় বললেন, খবর শুনেছিস ছোটন? কি খবর? পরী এসেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা থেমে থেমে বললেন, পরীর একটা মেয়ে হয়েছে। মায়ের চোখে এইবার দেখা গেল জল। আমি বললাম, ছি, মা কাঁদেন কেন? মা সহজ স্বাভাবিক গলায় বললেন, কই না, কাঁদি না তো। আর দুটো ভাত নিবি? আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে। মায়েরা বড় দুঃখ পুষে রাখে। 6 বছর আগের পরী আপাকে ভেবে আজ কি আর কাঁদতে আছে? হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না নেমেছে। চারদিকে কি চমৎকার আলো! উঠোনের লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে। কতদিনের চেনা ঘরবাড়ি কেমন অচেনা লাগছে আজ। বারান্দায় ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা। তার পাশে একটি শূন্য টুল। ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসবেন সেখানে। ফিসফিস করে কিছু কথা হবে। দুজনেই তাকিয়ে থাকবেন বাইরে। একজন দেখবেন উথাল পাতাল জ্যোৎস্না, অন্যজন অন্ধকার। বাবা মৃদু স্বরে ডাকলেন, ছোটন, ও ছোটন। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে। অস্পষ্ট স্বরে বললেন, পরী এসেছে শুনেছিস? শুনেছি। আচ্ছা যা। আজ আমাদের বড় দুঃখের দিন। পরী আপা আজ এসেছেন। কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। শিমুল তুলো উড়ে এসে পড়ছে তার চোখে মুখে। আমাকে দেখে হয়তো খুশি হবেন, হয়তো বা হবেন না। পরী আপাকে বড্ড দেখতে ইচ্ছে করে। আমরা খুব দুঃখ পুষে রাখি। হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে। বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে, চোখে জল এসে পড়ে। এমন কেন আমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন। মাথার কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন। তারপর অনেক সময় নিয়ে অজু করলেন। এক সময় এসে বসলেন শূন্য টুলটায়। বাবা ফিসফিস করে বললেন, খাওয়া হয়েছে তোমার? হুম। তোমার বুকে তেল মালিশ করে দেব? না। সিগারেট খাবে? দেব ধরিয়ে? না। তারপর দুজনে নিঃশব্দে বসেই রইলেন। লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগলো। এত দূরে থেকে বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন। বাবা তার শীর্ণ হাত মার হাতে ধরলেন। কফ জমা অস্পষ্ট স্বরে বললেন, কাঁদে না, কাঁদে না। বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার 30 বছর আগের মতো ভালোবাসুক। আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন। আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায়। মা ব্যাকুল হয়ে ডাকলেন, কোথায় যাস ছোটন? এই একটু রাস্তায় হাঁটবো। দেরি করবি না তো? না। মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ছোটন, তুই কি পরিদের বাসায় যাচ্ছিস? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, যেতে চাই যাক না, যাক। রাস্তাঘাট নির্জন। শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তার স্বরে ঝিঝি ডাকছে চারপাশে। গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি। তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ। রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকমিক করে। আমি একা একা হাঁটি। মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন জ্যোৎস্না হয়েছিল। বরদা আর আমি গিয়েছিলাম পরিয়াপাদের বাসায়। আমার লাজুক বরদা শিমুল গাছের আড়াল থেকে মৃদুস্বরে ডেকেছিলেন, পরী, ও পরী। লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা। হাসি মুখে বলেছিলেন, ওমা তুই কবে এলি রে? কলেজ ছুটি হয়ে গেল? ভালো আছেন খালা? পরী ভালো আছে? খবর পেয়ে পরী হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে।
এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল, ইস, কতদিন পরে কলেজ ছুটি হলো আপনার। আমার মুখচোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন, পরি, তুমি ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো। তোমার জন্য গল্পের বই এনেছি পড়ি। এসব কোন জন্মের কথা ভাবছি। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে, এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল? একজন বৃদ্ধা মা, একজন অন্ধ বাবা, এরা ছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার? পরিয়াপার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম। খোলা উঠোনে চেয়ার পেতে পরিয়াপা চুপচাপ বসে আছেন। পাশে একটি শূন্য চেয়ার। পরিয়াপার বর হয়তো উঠে গেছেন একটু আগেই। পরিয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন, ছোটন না? হ্যাঁ। উফ, কতদিন পর দেখা, বস এই চেয়ারটায়। আপনি ভালো আছেন পরিয়াপা? হ্যাঁ। আমার মেয়ে দেখবি? বস, নিয়ে আসছি। লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটা ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি। দেখ, অবিকল আমার মতো হয়েছে, তাই না? হ্যাঁ। কি নাম রেখেছেন মেয়ের? নীরা। নামটা তোর পছন্দ হয়? চমৎকার নাম। অনেকক্ষণ বসে রইলাম আমি। একসময় পরিয়াপা বললেন, বাড়ি যা ছোটন, রাত হয়েছে। বাবা আর মা তেমনি বসে আছেন। বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে। তার সারা মাথায় দুধের মতো সাদা চুল। মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে। পায়ের শব্দে চমকে উঠে বাবা বললেন, ছোটন ফিরলি? জি। পরিদের বাসায় গিয়েছিলি? হ্যাঁ। অনেকক্ষণ আর কোনো কথা হলো না। আমরা তিনজন চুপচাপ বসে রইলাম। একসময় বাবা বললেন, পরি কিছু বলেছে? না। মার শরীর কেঁপে উঠল। একটা হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুঁপিয়ে উঠলেন, আমার বড় খোকা, আমার বড় খোকা। অ্যানড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরিয়াপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন, তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন। ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে। ফিসফিস করে বললেন, কাঁদে না, কাঁদে না। ভালোবাসার সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল আসলো। আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললুম, পরিয়াপা, আজ তোমাকে ক্ষমা করেছি। প্রিয় পাঠক, এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প শঙ্খমালা। গল্পের আলোচনা অংশটা শুরু করা যাক আমার এক বন্ধুর এক মন্তব্য দিয়ে। আমার বন্ধুটি হুমায়ুন আহমেদের বিশাল বড় ভক্ত, কিন্তু তারপরেও একবার এক ঘরোয়া আড্ডায় সে হুমায়ুন আহমেদের ভাষা নিয়ে বলা চলে প্রায় একটা বিস্ফোরক মন্তব্য করেছিল। বলাই বাহুল্য, মন্তব্যটি এখনও আমার কানে বাজে। বন্ধুটি বলেছিল, বড় বড় লেখকদের লেখা পড়লে তাদের ভাষার কারুকাজে মুগ্ধ হতে হয়। তারা এমন দারুণ ঢঙে লেখাগুলো লেখেন যে অনেক সময় দেখা যায় লেখাতে হয়তো তেমন নতুন কিছুই নেই, কিন্তু এই ভাষার কারণেই মুগ্ধ হয়ে পড়ে যেতে হয়। যেমন মনে করো আবদুল্লাহ আবু সাইদ স্যারের কোনো লেখা। তার যে কোনো লেখা পড়লেই আমার মনে হয় কেউ একজন দারুণ সুটেড বুটেড হয়ে কেতাদুরস্ত সেজে সামনে বসে বেশ ভারিক্কি চালে কোনো লেখা পড়ে শোনাচ্ছেন আমাকে। কিন্তু এই দিক দিয়ে আমি যদি হুমায়ুন আহমেদের কথা চিন্তা করি, তবে আমার চোখের সামনে কি ভেসে ওঠে জানো? মনে হয় কেউ বুঝি স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে দাঁত খোঁচাতে খোঁচাতে জিজ্ঞেস করছে, তারপর বাজারের হালচাল কেমন? এই হলো হুমায়ুন আহমেদের লেখার ভাষার অবস্থা। মন্তব্যটা খুব হাস্যকর হলেও ধারণা করা যায় হয়তো এই রকম ভাষা দেখেই লেখক ইফতেখার মাহমুদ তার এক লেখায় একবার লিখেছিলেন, হুমায়ুন আহমেদের ভাষা হলো মিসকিনের ভাষা। এই ভাষায় না আছে কোনো অলংকার, না আছে কোনো উপমার ব্যবহার, এবং তাই এই ভাষায় কোনো সৌন্দর্যও নেই। আমরা যদি কিছুটা ভালো করে লক্ষ্য করে দেখি, তবে দেখব যে আসলেই তাই। হুমায়ুন আহমেদ যেন চেষ্টা করেই তার লেখা থেকে ভাষার অলংকারগুলো সরিয়ে দিয়েছেন। এমনিতেই তার অধিকাংশ গল্প সংলাপ নির্ভর, আর এই ধরনের সংলাপ নির্ভর লেখালেখিতে আসলে ভাষার কারুকাজ খুব একটা দেখানো যায় না, যদি না চরিত্রগুলো রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্র হয়ে থাকে আর কি। আর তাই হুমায়ুন আহমেদের বেশিরভাগ গল্পের ভাষাই হয়ে গেছে সৌন্দর্যহীন। কিন্তু পার্থক্য শুধু দেখা যায় এই শঙ্খমালা গল্পটিতে এসে। শঙ্খমালা গল্পটার নামটা যেমন কাব্যিক, তেমনি গল্পটার ভাষাও কাব্যের মতো। এমন কাব্যিক গল্প হুমায়ুন আহমেদ তার জীবদ্দশায় দ্বিতীয়টি লিখেছেন কিনা সন্দেহ।
এই গল্পে আসলে যে কি ঘটে সেটাও খুব স্পষ্ট নয়, একটা আবছা আবছা ধারণা পাওয়া যায় মাত্র। গল্পকথক ছোটনের বড় ভাই পরি নামের পাশের বাড়ির এক মেয়েকে ভালোবাসতো, কিন্তু পরি আপা কি ভালোবাসতো তাকে? তার ইঙ্গিত গল্পে পাওয়া যায় না বটে। তবে হয়তো ভালো ছাত্র বলে পরি আপা ছোটনের বড় ভাইকে মুগ্ধতার দৃষ্টিতে দেখত, আলাদা করে দেখত। কিন্তু পরি আপার যখন বিয়ের কথাবার্তা হলো, তখন এই বড় ভাই অ্যানরিন খেয়ে আত্মহত্যা করে বসল। ফলে ছোটনের পুরো পরিবার যেন আচমকা থমকে গেল। কখনো কখনো একজন মানুষের মৃত্যু এলোমেলো করে দিতে পারে গোটা পরিবারকে। ধারণা করা যায় বড় ভাইয়ের মৃত্যুও ছোটনের পরিবারকে এমন এলোমেলো করে দিয়েছিল। তাই তো যখন পরি আবার 6 বছর পর নিজ বাড়িতে ফিরে আসে, তখন ছোটন তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু কেন যায়? পাঠকের মতো সেও কি জানতে চায় পরি আপা কি সত্যি ভালোবাসতো বড় ভাইকে, নাকি বড় ভাই একাই ভালোবেসে গিয়েছিল পরি আপাকে? উত্তর মেলে না। অনেকক্ষণ বসে থাকার পর পরি আপা শুধু বলে, বাড়ি যা ছোটন, রাত হয়েছে। বাড়ি ফিরে আসার পর বাবা মা দুজনেই খুব উদ্বিগ্ন মুখে জানতে চায় তাদের বড় ছেলের কথা জানতে চেয়েছে কিনা পরি। কিন্তু ছোটন জানে পরি আপা কখনোই তার ভাইয়ের কথা জিজ্ঞেস করবে না, কারণ পরি আপার এখন আলাদা জগৎ হয়ে গেছে। সেই জগতে আছে তার মেয়ে নীরা। কিন্তু এদিকে ছোটনের জগৎ আটকে আছে তার অন্ধ বাবা আর তার বৃদ্ধা মাকে নিয়ে। ছোটন ভেবেছিল সে বুঝি পরি আপাকে কখনো ক্ষমা করতে পারবে না। কিন্তু বড় দুঃখ আর বেদনা মানুষকে কাছে নিয়ে আসে, ভালোবাসতে শেখায়। তাই তো সে যখন দেখল তার বাবা মা একে অপরকে ভালোবাসায় কাছে টেনে নিচ্ছে, তখন তার জন্যে পরি আপাকে সে ক্ষমা করে দিল। এই যে পুরো গল্পটা এমন অদ্ভুত সুন্দর আর এক বিষণ্ণভাবে হুমায়ুন আহমেদ লিখেছেন যে পড়তে পড়তে ছোটনদের দুঃখ লেখক খুব সূক্ষ্মভাবে পাঠকের মাঝে ছড়িয়ে দেন। আর এটা সম্ভব হয়েছে ভাষার কারণে। গল্পের ভাষার দিকে এবার লক্ষ্য করা যাক। গল্পে একবার উল্লেখ করা হয়েছে মায়ের চোখে এইবার দেখা গেল জল। খুব সহজেই তিনি লিখতে পারতেন মায়ের চোখে এবার জল দেখা গেল, কিংবা পানি দেখা গেল। কিন্তু তা না করে শব্দটি একটু ঘুরিয়ে ভাষাটাকে খানিকটা অন্যরকম করে দিলেন তিনি। আবার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে। চোখ ছাপিয়ে শব্দ দুটোও বেশ সুন্দর, বেশ দৃশ্যমান। লেবু গাছের লম্বা কোমল ছায়া চাঁদের আলোয় ভাসছে, এই দৃশ্যটাও বেশ সুন্দর, স্পষ্ট দেখা যায়। আবার শূন্য টুলের কথা লিখলেন লেখক হুমায়ুন আহমেদ। খালি টুল না, শূন্য টুল বলে যেন শূন্যতাকে বুঝতে দিলেন পাঠককে। পুরো গল্প জুড়ে অসংখ্যবার লেখক ভাষার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নিঃসঙ্গতাকে। গল্প পাঠ শেষে তাই একরাশ হাহাকার বুকের ভেতর জেগে ওঠে পাঠকের। যাই হোক, এই গল্পটা নিয়ে খুব সুন্দর একটা নাটক বানিয়েছিলেন পরিচালক অমিতাভ রেজা। নাটকটার নাম মায়া আর মৃত্যুর গল্প। ইউটিউবে আছে নাটকটা। অভিনয় করেছিলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী আর অরূপ নামের একটা ছেলে। সকলের অভিনয় এত চমৎকার যে মুগ্ধ হয়ে কেবল দেখেই যেতে হয়। নাটকের শুরুতে বলা হয় এই নাটকটা নির্মাণ করা হয়েছে শঙ্খমালা গল্প যেখানে শেষ সেখান থেকে। কিন্তু নাটক দেখতে দেখতে দর্শকের মনে হবে নাটকটা বুঝি গল্পটাকে পূর্ণতা দেওয়ার জন্যই তৈরি হয়েছে। অর্থাৎ গল্পের যে অংশগুলো মিসিং, কিংবা লেখক যে অংশটা লেখেননি, পরিচালক সেটাই বুঝি দেখাতে চেয়েছেন। যেমন লেখক এখানে পরি আপার সাথে বরদার প্রেমের কোনো সম্পর্কই দেখাননি, কিছুই না। জাস্ট একটা দৃশ্যে কেবল বর্ণনা করা হয়েছে সেই আবেগকে। পরিচালক এখানে দেখিয়েছেন তাদের দুজনার ভেতরকার গাঢ় ভালোবাসাকে। এমনি আরও অনেক ছোট ছোট জিনিস নাটকে উঠে এসেছে। সময় করে দেখে নিতে পারেন, খারাপ লাগবে না আশা করি। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।